শুনছেন শ্রুতিকাব্য নিবেদিত হেমেন্দ্র কুমার রায় রচিত রহস্য গল্প ভেনাস ছোড়ার রহস্য। বৈঠকখানা। দুজনে চা পান করছিলেন। কমিশনার ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ধরণীধর রায়চৌধুরী। ক্রমেই ঠান্ডা হয়ে আসছে বসন্তকালের বৈকালী রোদ। হঠাৎ দ্বারপথে দুই মূর্তিকে দেখে সুন্দরবাবু উল্লসিত কণ্ঠে বলে উঠলেন, হো, জয়ন্ত আর মানিক যে! বধুয়া অসময়ে কেন হে প্রকাশ? মানিক বললে, অসময় মানে? চয়ের সময় তো ঠিক সময়। পথ দিয়ে যাচ্ছিলুম, আচম্বিতে দ্বারপথ দিয়ে আপনার তৈলমার্জিত সমুজ্জ্বল টাক আমাদের দৃষ্টি আকর্ষণ করলে, আর আমি অমনি আমাদের পদচারণা হলো অবরুদ্ধ। তারপর পাছে এসে ফস করে কোনো বেতালা কথা বলে ফেলে, সেই ভয়ে সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, থাক, আর ব্যাখ্যান করতে হবে না, এগিয়ে এসো, বসে পড়ো। ভৃত্যের উদ্দেশ্যে সচিৎকারে বলে উঠলেন, ওরে, আর দু পেলা চা। এরপর গলা নামিয়ে বললেন, জয়ন্ত, সুবিখ্যাত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরীর সঙ্গে বোধহয় তোমাদের আলাপ পরিচয় নেই। ইনিই তিনি। ধরণীবাবু, এরা হচ্ছে জয়ন্ত আর মানিক। আমার মুখে এদের নাম শুনেছেন বোধহয়। ধরণী আগে দুই বন্ধুর আপদমস্তকের ওপরে চোর ধরা দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর ভারিক্কি চালে বললেন, শুনেছি গোয়েন্দাগিরি নাকি এদের খেয়াল বা শখ। জয়ন্ত জোরহাতে বললেন, আগে হ্যাঁ, বিলাসও বলতে পারেন। আপনার মতো নামজাদা পেশাদারের কাছে আমরা হচ্ছি পর্বতের তুলনায় নুরির মতো তুচ্ছাদপি তুচ্ছ। ধরণী কিঞ্চিত খুশি হয়ে বললেন, দেখছি আপনি কথার ম্যাজিকেও কম নয়। বসুন, চা খান। কিন্তু গোড়াতেই বলে রাখা উচিত, আজ আমি এখানে সুন্দরবাবুর সঙ্গে একান্তে কিছু পরামর্শ করতে এসেছি। একান্তে অর্থাৎ গোপনে? আগে হ্যাঁ। মানিক বলেন, তাহলে সুন্দরবাবু, আজ এখানে আমরা চা না খেলেও পৃথিবী উল্টে যাবে না। তোমার কি মত জয়ন্ত? হ্যাঁ, আমাদের গাত্রোত্থান করাই উচিত। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, আরে আরে, তাও কি হয়? চা খেতে আর তোমাদের কতক্ষণ লাগবে? সেটুকু সময়ের মধ্যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মানিক মাথা নেড়ে বললে, না মশাই, ঘড়ি ধরে চা খাওয়া আমাদের ধাতস্থ হয় না। চা খাওয়ার মানে কি এক নিঃশ্বাসে চা গলাধকরণ করা? ধীরে সুস্থে কিছু গালগল্প হবে না, দুটো ফষ্টি নষ্টি করবার ফুরসত পাওয়া যাবে না, তর্কাতর্কির চোটে চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ উঠবে না, তবে আর হলো কি এ দাদা? না জেনে কোথায় এসে পড়েছি রে বাবা? কাচুমাচু মুখে উঠে দাঁড়িয়ে সুন্দরবাবু বললেন, না ভাই, তোমরা চা না খেয়ে চলে গেলে আমার দুঃখের সীমা থাকবে না। বসো, ওই দেখো চা এসে পড়েছে। ধরণীধর বিরক্ত মুখে নির্বাক। সুন্দরবাবুর নির্বন্ধ এড়াতে না পেরে অগত্যা জয়ন্ত ও মানিক হাত বাড়িয়ে চায়ের পাত্র গ্রহণ করলে। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ব্যাপার কি জানো ভাইয়া? একটা অদ্ভুত মামলা হাতে নিয়ে আমরা মস্ত সমস্যায় পড়ে গিয়েছি। অদ্ভুত মামলা? রীতিমতো আসামিকে আবিষ্কার করেছি, অকাট্য সব প্রমাণ পেয়েছি, কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছি না।
জয়ন্ত বললে, মামলাটার কিছু আঁচ পেলে আপনাদের সঙ্গে আমরাও না হয় খানিকটা মাথা ঘামাবার চেষ্টা করতুম। দস্তুর মতো অসন্তুষ্ট কণ্ঠে ধরণী বলে উঠলেন, কে মশাইদের মাথা ঘামাতে বলেছে? পেশাদার পুলিশ শখের গোয়েন্দার সাহায্য অনাবশ্যক মনে করে। আমরা যেখানে হাবুডুবু খাই আপনারা সেখানে তলিয়ে যাবেন। জয়ন্ত বললে, অবশ্য অবশ্য। মানিক মাথা নেড়ে বললে, হুম। ধরণী কুপিত কণ্ঠে বললেন, মানে? জয়ন্ত সাঁতার জানে, তলিয়ে না যেতেও পারে। কবজি ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ধরণী উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আপনারা সমস্যা সাগরে সাঁতার কাটুন আপাতত। আমার আর সময় নেই, অফিসে জরুরি কাজ আছে। সুন্দরবাবু, আধ ঘন্টা পরেই যেন আপনার দেখা পাই। যে আগে। জয়ন্ত বললে, ভদ্রলোক রাগে ফুলতে ফুলতে চলে গেলেন। হো হো করে হেসে উঠে সুন্দরবাবু বললেন, ধরণীবাবু শখের গোয়েন্দার নাম শুনলেই খেপে যান। তার মতে পয়লা নম্বরের ধাপ্পাবাজরাই শখের গোয়েন্দা বলে আত্মপরিচয় দেয়। জয়ন্ত গম্ভীরভাবে বললে, এখন আপনার অদ্ভুত মামলার কথা বলুন। সুন্দরবাবু বললেন, ফলাও করে বলবার সময় নেই, ছুটি পেয়েছি আধ ঘন্টা মাত্র, সংক্ষেপে বলবো। সদানন্দ বাবু মস্ত ধনী মোটা ব্যাংকের খাতা আর স্থাবর সম্পত্তির মালিক। তার স্ত্রী স্বর্গে, পুত্র সন্তান নেই, মা তার একমাত্র কন্যা। সে একাধারে রূপবতী আর গুণবতী, সসম্মানে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হাতে অঢেল টাকা থাকলে অনেকের অনেক রকম শখ বা নেশা বা খেয়াল হয়। সদানন্দ বাবুর শখ ছিল দেশ ভ্রমণ। তিনি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও টহল দিতে বাকি রাখেননি। তারপর যান ইউরোপে, তারপর আমেরিকায়। সেখানে গিয়ে তিনি এক নতুন বন্ধু লাভ করেন, যামিনীকান্ত। তার সঙ্গে সঙ্গে সেও দেশে ফিরে আসে, আর প্রতিদিনই দুজনে মিলে নানান বিষয়ে নানান আলাপ আলোচনা বা তাস দেওয়া পাশা খেলা চলে। ধনী না হলেও বাপের দৌলতে তাকেও চাকরি করে খেতে হয় না। সদানন্দ বাবুর বয়স 60 আর যামিনীর 45, কিন্তু তাদের ঘনিষ্ঠতা বয়সের ব্যবধানে ঘুচিয়ে গিয়েছিল। 2 বছরের মধ্যে তাদের বন্ধুত্বের ভিত এমন পাকা হয়ে উঠেছিল যে যামিনীকে না পেলে সদানন্দবাবুর অবসর মুহূর্তগুলো অচল হয়ে পড়ত চাকা ভাঙা গাড়ির মতোই। সদানন্দবাবুর প্রকৃতির উপরে পাশ্চাত্য প্রভাব পড়েছিল যথেষ্ট পরিমাণেই। নিজের একমাত্র সন্তান মাকেও তিনি মানুষ করে তুলেছিলেন সেভাবেই। সে এমএ পাশ দেবার পরেই তাকে সঙ্গে নিয়ে আমেরিকায় গিয়ে তিনি 1 বছর কাল কাটিয়ে আসেন। তিনি জানতেন তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী হবে মন্দা। সুতরাং দুনিয়াদারির সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ না হলে তার চলবে না। সুপটু শিল্পীর হাতে গড়া আলমারিতে সাজিয়ে রাখা মোমের পুতুলের মতো সুন্দরী নয় মন্দ্রা। তার আশ্চর্য সৌন্দর্য যেন গতিচঞ্চল দেহের ভিতর থেকে উপচে পড়তে চায় প্রাণের প্রাচুর্যে আর জীবনের উচ্ছ্বাসে। তাকে দেখতেই মুগ্ধ হতে হয়। যামিনীও মুগ্ধ না হয়ে পারেনি। খালি মুগ্ধ নয়, তাকে পাবার জন্য সে হয়ে উঠল লুব্ধ। বরাবর এড়িয়ে এসেছে যে উদ্বাহু বন্ধন, 40-এর কোঠা পেরিয়ে সে এখন ধরা দিতে চায় সেই কঠিন বাঁধনেই। যামিনীর বয়স 45 বটে, কিন্তু অন্তরে বাহিরে সে বয়োধর্মকে নিকটবর্তী হতে দেয়নি। তার হাবভাব, চালচলন ও কথাবার্তা সব তরুণের মতো। এমনকি চেহারা দেখলেও তার বয়স 35 বছরের বেশি বলে সন্দেহ হয় না।
তার এই তারুণ্যই আকৃষ্ট করেছিল সদানন্দবাবুকে এবং সঙ্গে সঙ্গে সম্ভবত মাকেও। অন্তত মা যে যামিনীকে পছন্দ করত এটুকু জানা গিয়েছে এবং তারই ফলে আশান্বিত ও উৎসাহিত হয়ে যামিনী সদাবাবুর কাছে তার জামাতা হবার বাসনা প্রকাশ করে। আগেই বলেছি যে সদানন্দবাবুর মন ছিল অতি আধুনিক। স্ত্রী স্বাধীনতায় তার ছিল প্রবল প্রত্যয়। নিজে কোনো মতো জাহির করার আগেই তিনি কন্যার মত জানতে চাইতেন। অতি আধুনিক কেতাদুরস্ত মা কিন্তু নিতান্ত সেকেলে বঙ্গবালার মতোই বললে, তোমার মতই আমার মত। এ বিবাহে সদানন্দবাবুর মত হল না প্রধানত দুটি কারণে। প্রথমত, পাত্র ও পাত্রীর মধ্যে বয়সের ব্যবধান 21 বৎসর, আর দ্বিতীয়ত, ইয়ার বন্ধুর সঙ্গে তিনি জামাতার সম্পর্ক স্থাপন করতে একান্ত নারাজ। এই মতের অমিলে কিন্তু মনের অমিল হল না, বজায় রইল বন্ধুত্বের সম্পর্কটাই। ব্যাপারটা যামিনী গ্রহণ করলে পয়লা নম্বরের দার্শনিকের মতো খুব সহজভাবেই। সদানন্দবাবু বাজারে মন্দ্রার যোগ্য পাত্র অন্বেষণ করতে লাগলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাত্র আবিষ্কার করবার আগেই ইহলোক থেকে তাকে বিদায় গ্রহণ করতে হয়েছে। গেল হপ্তার 18 তারিখে সদানন্দবাবুর মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু নয়, তিনি মারা পড়েছেন আততায়ীর অস্ত্রাঘাতে। অস্ত্র একখানা ছোড়া, অদ্ভুত ছোড়া। ধরণীবাবুর মুখে শুনলুম এরকম ছোড়া এখনো বাজারে আসেনি। ছোড়ার একদিকে খুব ধারালো ফলা, আর একদিকে গ্রিসের সৌন্দর্যের দেবী ভেনাসের নগ্ন মূর্তি। এই মূর্তিটি হচ্ছে ছোড়ার হাতল। তা জার্মানির ব্ল্যাক ফরেস্টের ছোড়া নামে বিখ্যাত। আমেরিকায় বাজারেও তার চাহিদা যথেষ্ট। শিকারীরাই এই ছোড়া ব্যবহার করে। সদানন্দবাবুর বুকের ওপরে ছোড়াখানা বিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হত্যাকাল হচ্ছে রাত্রি 9:30। ঘটনাস্থল হচ্ছে সদানন্দবাবুর শয়নগৃহ। কেবল খুন নয়, সদানন্দবাবুর আলমারির ভেতর থেকে নগদ 5,000 টাকার নোটের তারা আর 15,000 টাকার জড়োয়া গয়নাও অদৃশ্য হয়েছে। বাবার আর্তনাদ শুনতে পেয়ে মন্দ্রা তাড়াতাড়ি নিজের ঘরের ভেতর থেকে বাইরে এসে উজ্জ্বল বৈদ্যুতিক আলোতে স্পষ্ট দেখতে পায় সদানন্দবাবুর শয়নগৃহ থেকে বেরিয়ে যামিনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মা বারবার যামিনীবাবু বলে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। একতলায় নিজের ঘর থেকে সদানন্দবাবুর ম্যানেজার হরিবাবুও সচক্ষে যামিনীকে রেগে রাস্তার দিকে ছুটে যেতে দেখেছেন। মন্দ্রার মুখ থেকে আরও জানা গেছে, ব্ল্যাক ফরেস্টের ওই ছোড়াখানার অধিকারী হচ্ছে যামিনী। আমেরিকায় মার সামনেই সে ছোড়াখানা কিনেছিল। সব শুনে আমাদের দৃঢ় ধারণা হল খুনি যামিনী ছাড়া আর কেউ নয়। পাছে চম্পট দেয় সেই ভয়ে তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে ফেললাম। কিন্তু তারপরেই আমাদের চিত্তবিভ্রম হওয়ার উপক্রম। এ কি উদ্ভট মামলা! হাহা করে হেসে উঠে যামিনী ধরণীকে বললে, খুলে দিন মশাই, খুলে দিন, আমার নরম হাতে এই শক্ত লোহার বেড়ি সহ্য হবে না। আপনারাও হবেন অপদস্থ আর বিপদগ্রস্ত। ধরণী চোখ রাঙিয়ে বললেন, চোপড়াও ছুচো, শুয়োর, খুন করে আবার লম্বা লম্বা বুলি কপচানো হচ্ছে। ঘুষি মেরে মুখ ভেঙে দেব জানিস। আমি খুন করেছি? প্রমাণ? মন্দ্রা দেবী আর তার ম্যানেজার বাবু সচক্ষে তোকে পালিয়ে যেতে দেখেছেন। ওরা ভুল দেখেছে। তা এই ভেনাস ছোড়াখানা কার? আমার বলেই তো মনে হচ্ছে। আমেরিকায় কিনেছিল, কিন্তু ওখানা
আজ 6 মাস আগে আমার ঘর থেকে চুরি গিয়েছে। খবর নিয়ে দেখবেন যথাসময়ে থানায় ডায়েরি লেখানো হয়েছে। বটে, কিন্তু জিনিস কি এই ছোড়ার হাতলের উপরে আছে খুনির আঙুলের স্পষ্ট ছাপ? ঘটনাস্থলেও পাওয়া গিয়েছে তার রক্তাক্ত হাতের ছাপ। এক জায়গায় নয়, 3 জায়গায়। হাতের ছাপের নিকুচি করেছে। ফালতু হাতের ছাপ নিয়ে আমি মাথা ঘামাতে চাই? এই হাতের আর আঙুলের ছাপই প্রমাণ করবে খুন করেছিস তুই। পৃথিবীতে 2 জন মানুষের হাতের ছাপ একরকম হয় না। বহুত আচ্ছা, দেখা যাবে। আপাতত আমার অ্যালিবাই নিয়ে মাথা ঘামান দেখি। কি অ্যালিবাই? খুন হয়েছে 18 তারিখে, কিন্তু 17 থেকে 19 তারিখ পর্যন্ত 3 দিন আমি কলকাতাতেই হাজির ছিলাম না। কোথায় ছিলি? বর্ধমানে, আমার বিশেষ বন্ধু বিজয় গোপালের বাড়িতে। কে বিজয় গোপাল? তাকে আপনি খুব চেনেন। সে হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রনাথ চ্যাটার্জির একমাত্র ভগ্নিপতি। ধরণীবাবুর চোখ উঠল চমকে। একটু থতমত খেয়ে তিনি শুধলেন, বিজয়বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক? বললুম তো, বিজয় আমার বিশেষ বন্ধু। তার একমাত্র পুত্রের বিবাহে সে আমাকে সাহায্য করতে রেখেছিল। গোটা 3 দিন আমাকে কলকাতায় ফিরতে দেয়নি। বিজয়ের কাছে খবর নিলেই জানতে পারবেন। আমাদের ডেপুটি কমিশনার সাহেবের কাছেও খবর পেতে পারেন, কারণ তিনিও ওই 3 দিন ছুটি নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন। ধরণীবাবু আর আমি দুজনেই রীতিমতো মুষড়ে পড়লুম, যদিও মুখে কিছু ভাঙলুম না। পরে খবর নিয়ে জানা গেল যামিনীর কথা মিথ্যা নয়। এ যে ইংরেজিতে যাকে বলে একেবারে লোহা বাঁধানো অ্যালিবাই, এর বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করবার উপায় নেই। ঘটনাস্থলে পাওয়া আঙুল ও হাতের ছাপের সঙ্গেও যামিনীর আঙুল ও হাতের ছাপ একটুও মিলল না। আমরা যামিনীর চোখা চোখা টিটকারি শুনতে শুনতে প্রায় অপবদনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জয়ন্ত, মানিক, তোমরা এমন সৃষ্টি ছাড়া মামলার কথা কখনো শুনেছ? জয়ন্ত জবাব দিলে না। 2 চক্ষু মুদে কি ভাবতে লাগলো। মানিক বললে, প্রথম দৃষ্টিতে সব দিক দিয়েই সন্দেহ ধাবমান হয় বটে যামিনীর দিকেই। প্রায় প্রতিদিন যারা তাকে দেখে, এমন 2 জন সচক্ষে দেখলে পলায়মান যামিনীকে। তার কেনা ভেনাস ছোড়া পাওয়া গেল হত ব্যক্তির বক্ষে বিদ্ধ অবস্থায়। তার উপরে জামাতারূপে তাকে গ্রহণ করতে নারাজ হওয়ার দরুন সদানন্দবাবু নিশ্চয়ই তার বিরাগভাজন হয়েছিলেন। আচ্ছা সুন্দরবাবু, আপনি কি ঠিক জানেন মন্দ্রা মনে মনে যামিনীকে পছন্দ করত? লোকের মুখে তাই তো শুনেছি। তাহলে তো সহজেই যামিনীর বিশ্বাস হতে পারে সদানন্দবাবুকে মাঝখান থেকে সরিয়ে দিলেই মা আর তার বিপুল সম্পত্তি নিশ্চয়ই সে অধিকার করতে পারবে। এসব আমরাও ভেবে দেখেছি, কিন্তু খালি ভেবে চিনতে কি হবে ভায়া? পুলিশের চাই প্রমাণের মতো প্রমাণ। আর একটা কথা, আপনাদের জামাই আদর থেকে ছাড়ান পাবার পর যামিনী কি আবার মন্দ্রার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেনি? করেনি, আবার খুব চেষ্টা করেছে। তাকে যে ভুল দেখা আর বোঝানো হয়েছে সেটা সবিস্তারে জানিয়ে যামিনী প্রথমে মাকে একখানা পত্র লেখে, কিন্তু মন্দার
তরফ থেকে কোনো জবাব না পেয়ে সে সশরীরে তার সঙ্গে দেখা করতে আসে। মন্দ্রা দেখা না করে লোকমুখে বলে, নিজের চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। পিতৃহন্তার সঙ্গে আমি দেখা করব না। যামিনীকে তাই হাল ছাড়তে হয়েছে। আচম্বিতে জয়ন্ত চোখ চেয়ে বলে, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। এই হত্যাকাণ্ডের মধ্যে একাধিক ব্যক্তির ষড়যন্ত্র আছে। সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন, কেমন করে বুঝলে? জয়ন্ত বললে, আমার বোঝাবুঝির মূল্য কতটুকু? ধরণীবাবু বলবেন, কড়াক্রান্তিও নয়। সুন্দরবাবু হেসে বললেন, কিন্তু আমি তো ধরণীবাবু নই। জয়ন্ত বললে, তাহলে আপনাকে আমি গোটা কয়েক প্রশ্ন করতে পারি? তুমি অগন্তি প্রশ্নবাণে আমাকে জর্জরিত করে ফেললেও আমি একটুও বিরক্ত হব না। আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, যামিনীর দেশ কোথায়? মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। কিন্তু আজ 20 বছর আগে পিতামাতার মৃত্যুর পর সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে যামিনী দেশের সঙ্গে যা কিছু সম্পর্ক তুলে দিয়ে চলে আসে, তারপর নানা স্থানী হয়ে ঘুরে বেড়ায়। জিয়াগঞ্জের কোনো লোকই তার কথা বিশেষ কিছুই জানে না। ভাষা ভাষা কেবল সে কিছু কথা বলতে পারে, এছাড়া তার আর তেমন কিছু কথা বা তার যে নিজ স্থান জিয়াগঞ্জ মুর্শিদাবাদ সে সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকে না। মুর্শিদাবাদ এলাকায় সেখানে গিয়েও আমরা তার খোঁজখবর করেছি এবং সেখানে জানা গিয়েছে কামিনীকান্ত নামে যামিনীর আর এক ছোট ভাই ছিল। সে নাকি ক্রিমিনাল। ওয়ারেন্টে ধরা পড়বার ভয়ে আজ 15 বছর ধরে কোথায় কোন দেশে নিরুদ্দেশ হয়ে আছে। যামিনীও তার খোঁজখবর পায় না। সে বলে আর ভাই নিশ্চয়ই বেঁচে নেই। আমার পরের প্রশ্ন হচ্ছে, সদানন্দবাবুর সঙ্গে আমেরিকা থেকে ফিরে এসে যামিনী কোথায় বাসা বেঁধেছিল? আপার সার্কুলার রোডের একখানা ছোট বাড়িতে। তার এক পুরনো বন্ধু শ্যামাকান্তের সঙ্গে সেই বাড়িতেই বাস করত যামিনী। বন্ধুটিকে দেখেছেন? দৈব গতিকে দেখেছি। মাস পাঁচেক আগে ও পাড়ার একটা বড় চুরির মামলায় পুলিশের পক্ষে সে সাক্ষ্য দিতে এসেছিল। মুখময় দাড়ি গোফের ঝোপঝাপ, মাথায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া এলোমেলো চুলের জঙ্গল, চোখে মোটা কাচের কালো চশমা দস্তুর মতো বন্য চেহারা। পরনে গেরুয়া কাপড় জামা, বিবাহ করেনি, সংসারের ধরা বাঁধার ধার ধারে না। ধর্মালোচনায় আর তীর্থভ্রমণেই তার দিন কেটে যায়। হ্যাঁ, দুনিয়ায় কত রকম জীবই যে আছে। আমরা যেদিন বোকা বনবার জন্য যামিনীকে গ্রেপ্তার করতে যাই, সেদিনও সে বাড়িতে ছিল না। শুনলুম তীর্থভ্রমণে গিয়েছে। হঠাৎ গাত্রস্থান করে জয়ন্ত বললে, ভো সুন্দরবাবু, আমাদের পানে তাকিয়ে এইবার বলুন, জাগো এবং ভাগো। সুন্দরবাবু ভুরু কুঁচকে বললেন, তোমার কথার অর্থ? আরে মশাই, আপনি ছুটি পেয়েছিলেন মাত্র আধ ঘন্টা কাল, এতক্ষণে 40 মিনিট হয়ে গেছে। চলো মানিক, আমরা পলাই, নইলে সুন্দরবাবুর কর্তব্য পালনে ত্রুটি হবে। আবার যথাসময়ে দেখা করব। নমস্কার। সুন্দরবাবু হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন।
এক হপ্তা পর টেবিলের দুই প্রান্তে বিমর্ষের মতো উপবিষ্ট ধরণীধর ও সুন্দরবাবু। মাঝে মাঝে চায়ের পেয়ালায় এক একটা চুমুক দিচ্ছিলেন বটে, কিন্তু কেউ যেন চায়ের স্বাদ পাচ্ছিলেন না। এমন সময়ে দ্বারপথে আবার জয়ন্ত ও মানিকের আবির্ভাব। ধরণী চোখ তুলে একবার তাদের দেখলেন, তারপরেই বিরক্তভাবে মুখ ফিরিয়ে টেবিলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। সুন্দরবাবু অসন্তুষ্ট কণ্ঠে বললেন, সেদিন তোমরা অমন অসভ্যের মতো চলে গিয়েছিলে বলে আমি দুঃখিত হয়েছে। মানিক বললে, দুঃখিত? কেন দুঃখিত হয়েছেন? আমরা কি মামলাটার আনুপূর্বিক বিবরণ অতিশয় মনোযোগ সহকারে শ্রবণ করিনি? শুনেছ বটে, কিন্তু পরমুহূর্তেই হাঁ কি না কিছুই না বলে বেগে স্থান ত্যাগ করনি। ধরণীর মুখের পানে একবার সকৌতুকে অপাঙ্গে তাকিয়ে নিয়ে মানিক বললে, তাছাড়া আর কি করবার উপায় ছিল সুন্দরবাবু? শ্রদ্ধেয় ধরণীবাবু কি আমাদের স্পষ্ট বলে দেননি যে পেশাদার পুলিশ শখের গোয়েন্দার সাহায্য অনাবশ্যক মনে করে? ধরণী বললেন, হ্যাঁ, তখনও বলে দিয়েছি, আবার এখনো তাই বলছি। আমার এক কথা। নিশ্চয়ই নিশ্চয়ই, ভদ্রলোকের এক কথা। তা আমরা তো মশাইয়ের কাছে গায়ে পড়ে সাহায্য করবার জন্য আসিনি। আমরা এসেছি আমাদের প্রিয় বন্ধু সুন্দরবাবুকে একটা খবর দিতে। সুন্দরবাবু শুধালেন, কি খবর? এইবার জয়ন্ত বললে, আমরা গতকাল জিয়াগঞ্জ থেকে ফিরেছি। সুন্দরবাবু সবিস্ময়ে বললে, তোমরাও জিয়াগঞ্জে গিয়েছিলে? কেন হে? সেখানে তো যামিনীকে কেউ চোখেও দেখেনি। জয়ন্ত বললে, আরো ভালো করে খুঁজলে আপনারাও 2-3 জন এমন বৃদ্ধ ব্যক্তির সন্ধান পেতেন যারা যামিনী আর কামিনীকে জন্মাতে দেখেছে। ধরণী তাচ্ছিল্যের ভাব দেখিয়ে কর্কশ কণ্ঠে বললেন, আরো ভালো করে খোঁজখবর কোনোই দরকার ছিল না। আমাদের যেটুকু জানবার তা জেনে গিয়েছি। যত সব বাজে কথা। 45 বছর আগে যারা জিয়াগঞ্জে যামিনীকে জন্মাতে দেখেছে, সেই সব বুড়োর বকুনি শুনে কলকাতায় বসে কোনো খুনের মামলায় ফয়সালা করা যায় না। বলতে বাধ্য হলুম, আপনার ধারণা ভুল। বুড়োদের মুখে কি খবর পেয়েছি জানেন? যামিনী আর কামিনী যমজ ভাই। তাদের চেহারার মিল এতটাই বেশি যে দুজনকে একই পোশাক পরালে কে যামিনী আর কে কামিনী কেউ ধরতে পারত না। সুন্দরবাবু, এই তথ্যটুকু আপনার কোনো কাজে লাগবে কি? সুন্দরবাবু প্রথমটা গম্ভীর বদনে চিন্তা করতে লাগলেন। তারপর সহসা লম্ফ ত্যাগ করে দাঁড়িয়ে উঠে উত্তেজিত কণ্ঠে বললেন, মূল্যবান তথ্য, মূল্যবান তথ্য। খুন করলে কামিনী, লোহার বালা পড়ল যামিনী। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না সুন্দরবাবু, এখনো বোধহয় ব্যাপারটা আপনি তলিয়ে বুঝতে পারেননি। যা কিছু ঘটেছে তাবৎ ব্যাপারের মূলে আছে একমাত্র যামিনীরই মস্তিষ্ক। কামিনী করেছে তারই আদেশ পালন। যামিনী জানত স্বাভাবিকভাবে পুলিশের সন্দেহ তারই উপরে পড়বে, তাই পুলিশকে সে রীতিমতো নাকাল করতে চেয়েছিল। উপরন্তু প্রায় তারই মতো দেখতে কামিনীকে তার দরকার হয়েছিল সদানন্দ বাবুর বাড়িতে অবাধে প্রবেশ করবার সুবিধা হবে বলে। কিন্তু কোথায় সেই কামিনী?
তা আমি জানি না, তবে এক্ষেত্রেও একটা সন্দেহ প্রকাশ করতে পারি। ধর্মপরায়ণ তীর্থ পর্যটক শ্যামাকান্তকে আবিষ্কার করুন। তার মাথাটা দীর্ঘ কেশপাশ থেকে মুক্ত করুন। তার চোখের ওপর থেকে চশমার কালো কাচের আবরণ সরিয়ে ফেলুন। তার মুখ থেকে লম্বা দাড়িগোঁফ কামিয়ে দিন। তার গা থেকে গেরুয়া কাপড় জামা কেড়ে নিন। হয়তো সচক্ষে দেখতে পাবেন যামিনীকান্তের যমজ ভাই কামিনীকান্তকে। হয়তো এ হচ্ছে আমার ভ্রান্ত ধারণা, কিন্তু এখানে আমি সঠিক কিছু বলতে পারবো না। সুন্দরবাবু হতাশভাবে বললেন, কিন্তু শ্যামাকান্তও যে খাঁচার বাইরে কোথায় উড্ডীয়মান হয়েছে, কে তার সন্ধান দেবে? ধরণী গো ভরে নীরবে সব কথা শুনছিলেন। এতক্ষণ পর মুখ খুলে বললেন, সুন্দরবাবু, ভুলে যাচ্ছেন কেন? আমাদের যে সব সুযোগ সুবিধা আছে, শখের গোয়েন্দাদের তা নেই। আমি ডাকঘরের সঙ্গে এমন ব্যবস্থা করতে পারি যে যামিনীর বাড়ির সমস্ত চিঠিপত্র যেন বিলি করবার আগে আমাদের কাছে পাঠানো হয়। জয়ন্তবাবুর সন্দেহ যদি সত্য হয়, তবে আজ বা কাল না হোক, 2 কি 4 কি 6 মাসের মধ্যেই কোনো কোনো ইঙ্গিত অবশ্যই পাওয়া যাবে। সুন্দরবাবু বললেন, তোমাদের কি মত জয়ন্ত? আমাদের আর কোনো মতামত নেই। এখন তবে আসি। চলো মানিক। তিন মাস পরের ঘটনা। জয়ন্তদের প্রভাতী চায়ের আসর। সুন্দরবাবুর প্রবেশ, পিছনে পিছনে ধরণীবাবু। কেউ কিছু বলবার আগেই সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আজ তোমাদের চায়ের আসরে ধরণীবাবু অনাহত অতিথি হতে চান। জয়ন্ত তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললে, এ আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। আসুন, বসুন। ওরে মধু, জলদি চা নিয়ে আয়। টোস্ট আর এগ পোজ আনতেও ভুলিস না যেন। ধরণীবাবু বললেন, আজ চা পান হচ্ছে গৌণ ব্যাপার। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক কটু কথা শুনিয়েছি বলে ক্ষমা প্রার্থনা করা। আমাকে আর লজ্জা দেবেন না মশাই, কিন্তু এতদিন পরে হঠাৎ আপনার ক্ষমা প্রার্থনার কথা মনে হলো কেন? সঠিক আপনার অনুমান, যামিনী শ্যামাকান্ত ওরফে কামিনীকে চিঠি লিখেছিল বোম্বাই শহরে। সে গ্রেপ্তার হয়েছে। ছোড়ার আঙুলের ছাপ মিলে গেছে অবিকল। যামিনীর সঙ্গে তার চেহারার আশ্চর্য মিল ছদ্মবেশের ভেতর থেকে লোকের চোখে যা ধরা পড়ত না। যামিনীও এখন হাজতে। আপনি গোয়েন্দা বটে, কিন্তু অসাধারণ আর অতুলনীয়। ধন্য ধন্য।